জয়ের পথে সঙ্গে সুজয়। Do not make the mistake of postponing your success because of your laziness. Do not make the mistake of postponing your success because of your laziness. Do not procrastinate. Do not procrastinate and success will be yours. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয়। আজকে 439তম 439th এপিসোড, 439তম সপ্তাহ। এবং আজকের দিনে আমার অতিথি সিনিয়র ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি। নমস্কার রাখি, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। নমস্কার দাদা। ধন্যবাদ দেখবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন দ্য হোল ওয়ার্ল্ড, যারা হাই নিউজে জয়ের পথের সঙ্গে সুজয় দেখেন, কিংবা হাই নিউজে সোশ্যাল হ্যান্ডেলে দেখেন, কিংবা প্রফেসর ডক্টর সুজয় বিশেষ অর্থাৎ আমার সোশ্যাল হ্যান্ডেলে জয়ের পথের সঙ্গে সুজয় দেখে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যে সাতকন্দি ফার্স্ট টু লার্ন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। আমি সবসময় বলি সাকসেস ইজ নট হাউ ইউ অ্যাচিভ, সাকসেস ইজ হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক অন ইউর ফিট when you fail. So learn to handle failure. একদম our life is not a bed of roses. আমরা পড়ে যাবে, লাগবে, কিন্তু উঠে পড়তে হবে। The second rule of success, imagine the outcome that you want. আগে না একটা ভিশন করতে হবে যে কোনটা আমি চাই, what is actually I passionately desire for, and then walk to it. So imagine the outcome before you go. আমরা যখন PhD thesis করেছি, আমার গাইড বলেছিলেন শেষটা আগে যদি দেখতে পাও, then the rest will happen. So imagine the outcome that you want. The third rule of success, practice the art of giving. সে বাবুর্চি সিনেমাটা দেখেছিলেন, অন্যের জন্য করলে কিন্তু ভীষণ ভালো লাগে। ট্রাস্ট মি, নিজের জন্য তো আমরা সবাই করি, একটু অন্যের জন্য করে দেখুন এবং লাইফ উইল বি ফুল অফ হ্যাপিনেস। সাকসেস মানে তো শুধু মেটেরিয়াল সাকসেস নয়, সাকসেস মানে ইমোশনাল সাকসেসও বটে। অ্যান্ড প্র্যাকটিস দ্য আর্ট অফ গিভিং অ্যান্ড ইট উইল কাম টু ইউ। দি ফোর্থ রুল অফ সাকসেস, ফাইট টু বি ইউ। কাউকে অনুকরণ করে নয়, কাউয়ের মতো হয়ে নয়, নিজের মতন হওয়া। বলে পৃথিবীতে, সায়েন্টিস্ট বলেন পৃথিবীতে 300 বিলিয়ন লোকের মধ্যে দিস হার্ডলি চান্স দ্যাট ওয়ান পার্সন ক্যান বি এক্স্যাক্টলি লাইক দ্য আদার। দ্য আইডেন্টিক্যাল টুইন্স আর অলসো নট আইডেন্টিক্যাল। সুতরাং ওয়াই টু ইমিটেট আদার্স এন্ড ওয়েস্ট ইউর টাইম? সো ফাইট টু বি ইউ। দ্য ফিফথ রুল অফ সাকসেস, ব্রেক থ্রু ইউর লিমিটস। জাস্ট যদি আমরা কমফর্ট জোনকে ব্রেক না করতে হয়, দেন আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না। কিছু একটা করতে গেলে ডেল্টা এক্স ডিফারেন্স ফ্রম দ্য আদার ইন্ডিভিজুয়াল করতে অনেক পরিশ্রম, অনেক হার্ড ওয়ার্ক। আমি বলি সাকসেস কম্প্রাইজ অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট harder you work, luckier you are. So keep on working hard, push through the limits, break the comfort zone, and you will be. The sixth rule of success, be a student. বলে যতদিন বাঁচি ততদিন শিখি। So be a student, keep on learning till the last day of your life, and you will get what you desire from what you passionately want to be in your life. The seventh and the last rule of success, সাপ্তাহিক সাফল্যের সপ্তম এবং শেষ রুল আজকের জন্য, follow your dreams. বলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই থাকে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সো স্বপ্ন দেখুন, কিন্তু স্বপ্ন দেখে শুয়ে থাকলে হবে না। স্বপ্ন দেখে keep on pushing yourself, keep on breaking the limits, keep on working hard, and একদিন সেই সাফল্যের চাঁদের পাহাড়ে, যেটা আমরা ভিশন করছি, ড্রিম করছি, অ্যাসপায়ার করছি, ঠিক পৌঁছে যাব। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথের সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি রাখি চ্যাটার্জি। রাখি ইজ a clinical dietitian and diabetes educator, and he is associated with Narayana Multi-Speciality Hospital. He works as a dietitian, diabetes educator for the last 10 years. She works as a sports nutrition for 2 years, works as a yoga therapist for the last 6 years, and her achievement include Asian Yoga Championship, 2019 Best Young Dietitian Award, Star India Best Young Dietitian by various Bengali channels, and associated with various newspaper magazine as nutrition advisor. রাখি, আমরা আবার প্রশ্ন উত্তরে চলে যাই। যতটা তোমার সম্পর্কে জানা সেটুকুনি জানতে চেষ্টা করব। একটুখানি জিজ্ঞেস করব, তুমি কি হাওড়াতেই বড় ছোটবেলা থেকে? মানে হাওড়াতে born and brought up, একদম হাওড়া। স্কুল হাওড়াতে, কলেজ কলকাতা। কোথায় করেছো? স্কুল আমার বি কলেজ মডেল স্কুল। ও, বি কলেজ মডেল স্কুল। এন্ড কলেজ হচ্ছে গ্রাজুয়েশন বিহারীলাল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, যেহেতু তখন নিউট্রিশন নিয়ে স্টার্ট করেছিলাম। ও, তুমি নিউট্রিশন নিয়ে ব্যাচেলার্স নিউট্রিশন নিয়ে ব্যাচেলার্স আমার, এন্ড মাস্টার্স আবার ব্যাক টু বি কলেজ ক্যাম্পাস, মানে বি কলেজে আমার মাস্টার্স কমপ্লিট হলো। বি কলেজে মাস্টার্স ছিল, মানে নিউট্রিশনে মাস্টার্স? হ্যাঁ, মানে নিউট্রিশন না, ফুড টেকনোলজির উপর। ফুড টেকনোলজি, হ্যাঁ ফুড টেকনোলজি মাস্টার্স ছিল। তারপরে ইন্টার্নশিপ
এই হসপিটালে, মানে এই হসপিটাল তখন ওয়েস্ট ব্যাংক হসপিটাল West Bank, ছিল, হ্যাঁ। তারপরে নারায়ণা টেক ওভার করে, তো ওখানে ইন্টার্নশিপ শুরু, মানে আমার হাতে খড়ি ওখানেই। তারপর মাস্টার্স কবে কমপ্লিট করেছো? মাস্টার্স আমার কমপ্লিট হয়েছে 2015 2015 ওখানে। 9 বছর 10 বছর ধরে এখানে। হ্যাঁ একদম একই জায়গাতে ওই তা এই যে এই organization-এ পড়াশোনা আছি। করলে যখন নিউট্রিশন তো খুব মানে ইটস নট আ মানে ভেরি মানে নিউট্রিশনের প্রয়োজনই তো আমি বলছি না, পারসেপশন তো নিউট্রিশন বিরাট কোনো নেই। হঠাৎ করে নিউট্রিশন পড়ে গ্র্যাজুয়েশন, অনেকে নিউট্রিশন করে পরে গিয়ে করে, কিন্তু তুমি একদম থেকে করলে কেন? আমার নিউট্রিশন নিয়ে পড়া শুরু কিন্তু ক্লাস 11-12 থেকে। হ্যাঁ। মানে কেন? একদম মানে why ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ইচ্ছেটা আমার বাবার ছিল। আচ্ছা, মানে আমার পার্সোনালি ইচ্ছে ছিল কেমিস্ট্রি নিয়ে পড়ার, মানে আমি ভীষণ রকম কেমিস্ট্রি ভালোবাসতাম, আচ্ছা। কিন্তু আমার বাবার সামহাও ইচ্ছে ছিল কি আমি নিউট্রিশন নিয়ে পড়ি। দ্যাটস ওয়াই 11-12-এ ইনফ্যাক্ট আমার স্কুল চেঞ্জ করতে হয়, মানে আমার বি কলেজ মডেল স্কুল, সেখানে নিউট্রিশন ছিল না, তো আমি স্কুল চেঞ্জ করি 11-12 সাখাওয়াত মেমোরিয়াল। আচ্ছা। তো সেই সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি হওয়ার গল্পটাও একটু ইউনিক, মানে সাখাওয়াত তো আমার খুব ভালো তো- স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল। হ্যাঁ, এবার তখন কি হয়েছে, মানে আমি ভীষণ একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে, তো কলকাতা স্কুলে যাব, সেখানকার খরচা, তো সেই জায়গা থেকে একটুখানি চাপ আসছিল। কিন্তু এবার সাখাওয়াত মেমোরিয়াল অ্যাজ ইফ ইটস আ গভর্নমেন্ট স্কুল, তো সেখানে চান্স পাওয়াটাও ডিফিকাল্ট। তো দেখা গেল যে বাইরে থেকে সেখানে মাত্র 10 জনকে নেবে। তো সেই জায়গা থেকে আমি তো একদম ডিটারমাইন্ড, যদিও আমার মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো ছিল, বাট আমি মনে মনে চাইছিলাম যেন আমি না পাই আর কি, তাহলে আমার স্কুলটা চেঞ্জ করতে হয় না। কিন্তু সব হয়তো বন্ধু-বান্ধব ভগবান ছিল না। একদম বন্ধু বান্ধব ছিল পুরো একদম অন্য জায়গায়, নতুন একটা প্রায় বিদেশে যাওয়ার একদম। মতো। হ্যাঁ, মানে তখন আমাদের সময় হাওড়া থেকে কলকাতা মানে বেশ একটা Quite a অন্যরকম distance, ব্যাপার। right? হ্যাঁ, এবার সেই জায়গাতে দেখা গেল লাকিলি ওখানে আমার নাম এসে গেল, তো যথারীতি সাখাওয়াতে অ্যাডমিশন, এবং এইচএস ভালো রেজাল্ট হয়ে গেল। কিন্তু তখন আমার মাথায় কেমিস্ট্রির ভূত আছে, যে আমি, কারণ যেহেতু আমার ম্যাথস ছিল এইচএস এ, তো আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবো এটা আমি জানতাম। তো সেখানেও দেখা গেল কেমিস্ট্রি নিয়েই আমি সব জায়গায় অ্যাপ্লাই করছি, বাট যেহেতু বাবার ইচ্ছে ছিল, তো ওই একটা নিউট্রিশন নিয়েও করে রেখেছি, বাবার যে- ইচ্ছে রাখার হ্যাঁ জন্য। এরকম বাবাকে একটা ব্যাপার, পটানোর জন্য, এই যে হ্যাঁ, পটানোর করেছে। জন্য, যে যদি বিহারীলাল কলেজ, সেখানেও আসছে প্রাইভেট কলেজগুলো হিউজ একটা কোর্স ফিস, তো সেই জায়গাতে আমার টার্গেট ছিল গভর্নমেন্ট Government কলেজ ডেফিনেটলি, তো সেখানে বিহারীলাল ফার্স্ট অপশন। তো এখানেও আমি মনে মনে প্রে করছিলাম যেন আমি ফার্স্ট লিস্টে না পাই, তো আমি কেমিস্ট্রি নিয়ে অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেব, কিন্তু এখানেও বোধহয় ঠাকুরের ইচ্ছে ছিল, সেখানেও নির্দিষ্ট আমি ছিল আর কি। ফার্স্ট লিস্টে হয়ে গেল। অ্যান্ড দেন নিউট্রিশন নিয়ে পড়া আমার হাতে আবার স্কোপ এলো মাস্টার্সে, না আমি একটুখানি স্ট্রিমটা চেঞ্জ করি, মানে একদম নিউট্রিশন থেকে আমি চেঞ্জ করলাম ফুড টেকনোলজি সেখানে। কিন্তু সেখানেও মাস্টার্স করার পরে আমার কাছে যা জব অফার পেলাম সব বাইরে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার তখন দেখা গেল আমার মায়ের খুব শরীর খারাপ, তো সেই জায়গাতে আমার বাইরে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। দ্যাটস ওয়াই আমি আবার ব্যাক টু হসপিটাল সেক্টর। একদম চাইনি, শুরুতে ভীষণ একটা ফোবিয়া ছিল, হসপিটাল কেন ফোবিয়া। কেন? মানে সেই হসপিটালের একটা সেই অ্যাম্বুলেন্সের আওয়াজ, মানে সারাক্ষণ ওই, মানে অসুস্থ প্রথম লোকদের, এক সপ্তাহ না, মানে আমি রাত্রিবেলা ঘুমিয়ে ওই আইসিইউতে মনিটরের যে একটা সাউন্ড, ওই সাউন্ড আমার কানে সবসময় ইকো হতো। তো সেই জায়গাতে দেখা গেল যে হসপিটাল ঠিক আছে কয়েকটা দিন করে নি, যদি কলকাতার কোথাও একটা ফুড কোম্পানিতে পেয়ে যাই তো আমি শিফট করেই যাব। কিন্তু ওই শুরু হলো, এবং তখন না মানে যখন আমি গ্র্যাজুয়েশনটা শুরু করেছিলাম বেশ একটু কোথাও গিয়ে একটু ডাউন থাকতাম, কারণ আমার সমস্ত বন্ধু বান্ধবরা ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই বেশ একটা ভারী ভারী নাম, তো সেই জায়গাতে আমি নিউট্রিশন নিয়ে পড়ছি, তো কোথাও গিয়ে একটুখানি ডাউন থাকতাম। কিন্তু আজকে মানে বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সব কিছুতেই, মানে আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, মানে আমি নিজে খুব প্রাউড ফিল করি কি আমি একজন ডায়েটিশিয়ান। মানে যখন পেপার খুললে যখন আমরা পড়তাম, তখন আমাদের প্রফেসরদের আর্টিকেল আসতো নিউজ পেপারে, ম্যাগাজিনে, তো সেই জায়গাটা মনে হতো যে কোনোদিন কি আসবে, মানে আমি তো এতটাও ইন্টারেস্টেড নই নিউট্রিশন নিয়ে পড়াতে। এখন যখন এই সাবজেক্টটাকে বুঝতে শিখলাম যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এত লাইফস্টাইল কমপ্লিকেশন, এর ওষুধ তো আছে ডেফিনেটলি, ওষুধটা সেকেন্ডারি, বাট
প্রাইমারি কিন্তু ডায়েট। তো সেই জায়গাটাতে যখন বুঝতে শিখলাম ইম্পর্টেন্সটা, এবং যখন বিভিন্ন ম্যাগাজিন বা এগুলোতে আমার যখন আজ আর্টিকেলগুলো নিজের চোখে দেখি না, আমি আজ ভীষণ প্রাউড ফিল করি কি না আমি অ্যাকচুয়ালি তোমরা যখন পাস করে, তোমার কোন ইয়ারে গ্রাজুয়েশন? গ্রাজুয়েশন 2013। 2013 মানে তখন অবধিও, তখন আসতে শুরু করেছে, কিন্তু ডায়েট যে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু যারা না, তার কারণ হচ্ছে মানে লাইক মানে আমি অনেক বছর দেশ বিদেশে কাজ করেছি, দেশ বিদেশের কাজ করেছি, সো আমি কিন্তু তারা দেখলাম দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট হেলথ, মানে তাই জন্য তারা অমর হয়ে যাচ্ছে তা না, দে হ্যাভ দেয়ার, মানুষের জীবন তো শেষ তো হয়, বাট দে ট্রাই টু বি ফিট, মানে এক্সারসাইজ করে হবে। অনেকেই ওবেসিটিতে ভোগে, মানে সেরকম যেরকম এও আছে, ল আছে, ফ্ল আছে, কিন্তু তাদের একটা ছিল যে এইটা করলে করা যায়। ডায়েট কিংবা ফিগার মেনটেন করবো, এই যে জিমের বাড়বড়ন্ত কিন্তু অনেক পরে এসছে, আমাদের অনেক পরে এসছে, এক নম্বর। আর আমি নিজে মানে ওয়েট রিডিউস করতে গিয়ে, কেন আমার স্লিপ অ্যাপনিয়া হয়, তখন আমাকে ডাক্তার বলেন যে ওয়েট রিডিউস করলে আমার 106.5 কেজি ওজন হয়ে গেছিল। তো আর প্লাস আমি টেলিভিশন করছি, তখনও টেলিভিশন করছি। এই যে আজকেই যিনি আমাদের এ করলেন, সৌম্য, উনি বলেছিলেন যে, আমার মনে আছে অগস্টে সৌম্য বললো যে সুজয়দা তোমার মুখটা একদম ব্লোট করছে, তো তার যে সৌম্য তো বলবে না, তো এ করলাম, এমনি করে হলাম। পরে যখন একজন মানে ট্রেন্ড জিম ট্রেনারকে দিও, ও বললো 80% ডায়েট, 20% এক্সারসাইজ, শুধু এক্সারসাইজ করলে তোমার কমবে না। এবং তারপর আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু হয়, রিডিউস 25 কেজি ইন 6 মান্থ, কিন্তু তারপর আমি ধরে রেখেছি, মানে সেটা হচ্ছে somehow I've been able to get, আমি বলছি এই ভাবনা চিন্তাটা অনেক আমারও মনে আছে। আমি তখন সবে পাস করেছি, দাসপুরে কাজ করি, তখন একজন আমার একটা সিনিয়র নিউট্রিশন পড়তে হবে, এটা আবার কি পড়ে, এটা আবার কেউ পড়ে নাকি, মানে আই এম টকিং মাচ বিফোর ইউ, মানে তখন আই এম টকিং 91, 92, কিন্তু তখনই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি নিউট্রিশনের উপর কোর্স শুরু করেছে। হ্যাঁ, ওর একটা ডিপ্লোমা কোর্স ওখানে করা। তো আমি বলতাম যে তখন যাদবপুরের ক্যাম্পাসে অন্য কোথাও হতো, সো দ্যাটস ইট। তো তোমার তাই জন্য আমি তোমার এই নিউট্রিশনের উপর কাজ করা, তো সো নিউট্রিশনে সত্যি যে তুমি আসো, পিপল ডু দ্য ফলো, মানে নিউট্রিশনে যে কাজ হয় সেটা আমি বিশ্বাস করি, এবং সবাইকে বলতেও চাই যে ডায়েটে কিন্তু কাজ হয়, মানে দের ইজ নো ওয়ে। কিন্তু লোকে যে তোমার কাছে আসে, না আনতে আসে, তাহলে তো পেশেন্সই আসে বেসিক্যালি, না আনতে পেশেন্ট, এরা ফলো করে ডায়েটটা, মানে বলো তো করে কত পার্সেন্ট ফলো করে? এটা বলবো এখন কিন্তু 70% মানুষ ডায়েট ফলো করেন, কারণ তাদের মধ্যে একটা ভয় এসে গেছে ফ্রম কোভিড। ওই কোভিড এপিসোডটা না মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে মানুষের ইমিউনিটিকে ঠিক রাখা, মানুষের ভিতর থেকে ফিট থাকাটা কতটা দরকার। তো সেই যে ভয়টা মানুষ পেয়েছে, এবং যারা ধরো ডায়াবেটিক, তাদের মনে একটা ভীষণ ভয় এসেছে কি আমার সুগারটা কন্ট্রোল রাখতে হবে, তাহলে কিন্তু আমার আরো প্রচুর কমপ্লিকেশন আসবে। তো এই ভয়টা মানুষের মধ্যে কিন্তু এসে গেছে সেই কোভিডের টাইম থেকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ কিন্তু এখন ডায়েট ফলো করে, কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে ভীষণ ফ্লেক্সিবল হতে হয়। মানে আমাদের যেহেতু আমি ডায়াবেটিস এডুকেটর হিসেবে কাজ করি, মানুষকে এডুকেশন দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের মধ্যে এখনো একটা মিথ আছে যে ডায়াবেটিস মানে ভাত খাওয়া যাবে না, ডায়াবেটিস মানে মাটির নিচে জিনিস খাওয়া যাবে না। তো সেই জায়গাটা থেকে মানুষকে বোঝানো, এবং সে যে একটা ডায়েট করছে মানে সে একটা ভালো হ্যাবিটে যাচ্ছে, নট কি সে সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। তো সেই মানুষকে বোঝানোর দায়িত্বটা আমাদের ভীষণভাবে। তো এটা আমি বিশ্বাস করি যত বেশি আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারবো, তত বেশি মানুষ কিন্তু এই ডায়েট ব্যাপারটাকে বিশ্বাস করতে পারবেন। আমরা প্রথমত একদম শেষে চলে আসছি, আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি বলি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে, আমি রোজ দিনই প্রায় বলি যে 27 তলা বাড়ি অ্যান্টিলিতে থেকেও মুকেশ আম্বানিও ফেরত পাবেন। তো তুমি 10 বছর কাজ করছো, এই তোমার একটা ছোট্ট একটা ভেরি স্টিল ইয়াং অ্যান্ড লট অফ মানে লট অফ ইয়ার্স টু গো, কিন্তু স্টিল আমরা প্রার্থনাও করি তুমি সুস্থ থাকো, প্রফেশনাল পার্সোনাল ভালো থাকো। স্টিল এনি মোমেন্ট টিল ডেট, কোনো মুহূর্ত উইচ এখন অবধির জীবনে would you like to cherish for that you would like to cherish for the rest of your life, মানে সারা জীবন সেই মুহূর্তটা, আর যতই ভালো মুহূর্ত আসো, সেই কোনো একটা মুহূর্ত তুমি মনে, আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্ত কিছু জিনিস না আমরা এডিট করে আমরা আমাদের হাই নিউজের যে ওটিটি হাই নেক্সটে করতে পারছি, আমাদের নিজের ইউটিউবে দিচ্ছি। তো
তো সেটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন মুহূর্ত দ্যাট ইউ লাইক টু ডু? সেটা আমি বলতে পারি যে এই অ্যাজ আ ডাইটিশিয়ান আমি কাজ করছি, কিন্তু এর সাথে সাথে আমার প্যাশন হচ্ছে যোগা। মানে আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা কম্পিটিশন ওরিয়েন্টেড যোগা, এখন আমি একটু শিফট করেছি একটু থেরাপিউটিক অ্যাসপেক্টগুলো নিয়ে। তো যখন আমি এই কম্পিটিশন ওরিয়েন্টেড যোগার মধ্যে ছিলাম কোভিডের ঠিক আগে 2019 এই টাইমটাতে, আমি এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট ও করেছিলাম। এক্সেলেন্ট, গুড, ভেরি গুড। একদম। এবং তখন সে ওই ইন্ডিয়ার ব্লেজারটা পরে পিছনে ইন্ডিয়া লেখা, যখন ওই মার্চ পাস্টে ইন্ডিয়ার ফ্ল্যাগটা নিয়ে ঘুরছি, অ্যান্ড স্টেজে ওঠার সময় যখন অ্যানাউন্স করছে রাখি চ্যাটার্জি ফ্রম ইন্ডিয়া, মানে ওই ফিলিংটা আমার এখনো গুজবাম্পস হচ্ছে। মানে ওই ফিলিংটা ইজ ডিফারেন্ট। মানে ইন্ডিয়া নামটার মধ্যেই একটা কিছু ভাইবস আছে ভীষণ ভাবে। তো সেই জায়গাটা থেকে আমি ভীষণ ফরচুনেট কি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম সেই জায়গাটা। সেই বছর ইন্ডিয়াতে হয়েছিল ত্রিভান্দম, কেরালাতে। তো সেইখানে ওই প্রায় 15 দিন গিয়ে থাকা, মানে হসপিটাল তখন আমাকে ভীষণ সাপোর্ট করেছিল, কারণ একটা প্রাইভেট অর্গানাইজেশন 15 দিনের টানা লিভ দিচ্ছে। তো তার আগে এক সপ্তাহ আমাদের ক্যাম্প হয়েছিল, ওখানে গিয়ে সেই ভোরবেলা উঠে দৌড়তে বেরোনো, অ্যান্ড সারাদিন 3 বার প্র্যাকটিস, পুরো সবাই মিলে একসাথে টিম হিসেবে থাকা, একসাথে খাওয়া দাওয়া, সমস্ত কিছু। মানে ওই টাইমটা, ওই যে 15 দিনের একটা ফেজ, ওইটাকে আমি সারা লাইফ চেরিশ করতে চাই। 439তম এপিসোড, 400-র ওপর গেস্ট। মুহূর্ত কিন্তু সবার বেশিরভাগই ডিফারেন্ট, 99% মুহূর্ত ডিফারেন্ট। চলে এসেছি প্রথমার্ধের শেষে একটা ছোট্ট গল্পগুলো। একটি ছেলে, খুব হ্যান্ডসাম ছেলে, একটা ওষুধের দোকান ছেলে, বাবার থেকে পাওয়া ওষুধের দোকান, ভীষণ ইন্টেলিজেন্ট, খুব মানে প্রোঅ্যাক্টিভ, কোথায় কোন ওষুধ আছে একদম চোখ বন্ধ করে অন্যকে বললেও দিতে পারে, আর নিজে তো দেয়। বাবা ছেলেকে নিয়ে খুব খুশি। একটা দিনই সে তার মন খারাপ, ছেলে ঈশ্বরে একদম বিশ্বাস করে না। সেটা ওনার শেষ দিন অবধি উনি বলে গেছেন যে বাবু ঈশ্বর কিন্তু মানে হ্যাভ টু ফল ব্যাক টু গড দ্য অলমাইটি। তো ছেলেটা ভাবে যে মানে আমি কাজ করি, আমি হার্ড ওয়ার্ক করি, আমি কোনো আনইথিক্যাল কাজ করি না, আমার মানে ওয়াই উইল আই ফল ব্যাক অন সামথিং উইচ আই ডোন্ট নো। যাই হোক, ছেলেটা খুব ওষুধের দোকান চালাচ্ছে, ভালো করছে, বড় হচ্ছে, অ্যান্ড কিপস অন হ্যাপনিং লাইক দ্যাট। অনেক এমপ্লয়ি রেখেছে। এবার একদিন সন্ধ্যেবেলা কি হচ্ছে, আর কিন্তু ছেলেটা একটা স্বভাব ছিল, মানে কোনো বাজে স্বভাব না, খারাপ স্বভাবই, যে যখন কেউ থাকতো না, বড় ওষুধের দোকান তো, বন্ধুদের ডেকে তাস খেলতো, এবং তাস খেলার সময় কেউ এলে খুব বিরক্ত হতো। তা সেদিন কি হয়েছে, সেদিনকে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেটা খুব খুশি যে আজকে আর কেউ আসবে না বাবা, আমরা তাস খেলেই যাচ্ছে। হঠাৎ একটা ছোট্ট ছেলে মানে 8-10 বছর বয়স, মানে একদম ভিজতে এসে বলছে তার একটা ওষুধ লাগবে। এর মধ্যে ঝপ করে গেছে কারেন্টটা চলে। ছেলেটা খুব বিরক্ত, ওই ছেলেটি মানে আমাদের যে দোকানদার, যে সে খুব বিরক্ত হয়েছে। এই একটু তাস খেলছিল, তো আমরা কারেন্ট চলে যেত, এই ছেলেটা এলো, খুব মানে একটা বিরক্তি ভাবে। কিন্তু বলে তুমি অন্য দোকানে, বলে দাদা আমি অনেক অন্য দোকানে খুঁজেছি কিন্তু পাইনি, আমার মা খুব অসুস্থ, এই ছবি ওষুধটা না পেলে একদম খুব আমার মা তো শেষই হয়তো হয়ে যায়। সেসব শুনেও বলে খুব বিরক্ত করে সে অন্ধকারের মধ্যে ওষুধ নিয়ে দিয়ে দিয়েছে, ছেলেটা চলে গেছে। এবার তো তাস খেলে দোকান বন্ধ করে, তারপরেই বৃষ্টিটাও একটু থেমেছে, বন্ধুরা চলে গেছে, ও ভাবছে অন্ধকারে আর কেউ আসবে না, কোনো খরিদ্দার আসবে না, আমি চলে যাই বলে বেরোতে গেছে। তখন দেখছি কারেন্টটা চলে এসেছে। বলছে কারেন্ট যখন চলে এসেছে, যেসব ওষুধগুলো ছড়ানো আছে সেইগুলো দিয়ে দিই। করতে গিয়েও রিয়েলাইজ করেছে যে ওই ছোট বাচ্চা ছেলেটাকে যে ওষুধটা দিয়েছে সেটা আসলে ইঁদুর মারার বিষ, আর ও যে ওষুধটা দেওয়ার কথা সেটা পড়ে রয়েছে। And he was flabbergasted যে কি করবে, এবার কি করবে। ওর হাত দিয়ে তো এমন একটা হয়ে গেল যে ভদ্রমহিলা তো মারা যাবেন ওটা খেলে, যে অসুস্থ, এবং মোড়ে 2 হাত কপালে দিয়ে বসে আছে। হঠাৎ তার বাবার কথা মনে হলো। বাবা বলেছিল যে যদি খুব সংকটে পড়িস, কোনো জীবনের সংকটে, তুই ঈশ্বর বিশ্বাস করিস না, যদি খুব সংকটে পড়িস তাহলে দেখবি দোকানের পেছন দিকে একদম উঁচু দেয়ালের একটা কর্নারে সংকট মোচনের একটা মূর্তি বসানো, সংকট মোচনকে একদম নিবেদন করবি প্রাণের থেকে, নিশ্চয়ই সংকট মোচন তো সেই সংকট থেকে দূর করবে। সেই নাস্তিক ছেলে, সে একজন কারো মৃত্যুর জন্য দায়ী হবে সেই ভেবে মনকে গ্যাদার করে, ঠিক করে, শান্ত করে সংকট মোচনের দিকে একদম তার সিনসিয়ার প্রেয়ার যে আমার কাছ থেকে এই ভুল যেন না হয়, আমার এই ভুলে যেন কারো ক্ষতি না হয়, কারো মৃত্যু না হয়, এবং বলছে
খুব প্রার্থনা করছে, হঠাৎ দেখছে ছেলেটা তাকে যে কাকু কাকু, সে ভাবছে যে বোধহয় বলতে এসছে মা চলে গেছে। সে বলছে কাকু আমাকে আর একটা ওষুধের বোতল দাও, আমার ওই ওষুধ। তখন বলছে কেন, তুই যে নিয়ে গেলি একটা বোতল? তখন বলছে জানো তো ওইকে যাচ্ছে বৃষ্টি তো, পেছল বৃষ্টিতে বাড়ির কাছে ঢুকতে যাবো, পা পিছলে পড়ে গেলাম, বোতলটা ভেঙে একদম সব ওষুধ পড়ে গেল। ভদ্রলোক শঙ্কর মুহূর্তের দিকে তাকালে, চোখে জল। বলছে ওই জায়গাটা যেটা পড়ে গেছে গিয়ে ভালো করে মুছে দিবি, ঠিক আছে বলে আসল যে ওষুধের বোতলটা দিয়ে দিলেন। ছেলেটি চলে গেল। স্টোরি এন্ডস হিয়ার। মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি, বিশ্বাস করি চাই না করি আমাদের জানতেই হবে যে কোথাও একটা কিন্তু একটা সুপার পাওয়ার আছে উইচ রানস দিস ওয়ার্ল্ড। তাই জন্য আমি বলি যে আমার চেম্বারের ঘরে একটা শ্রীমায়ের ছবি আছে যেখানে লেখা আছে গিভ ইউর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইউর প্রবলেমস। ভগবানকে নিবেদন করে দিতে হবে, নিবেদন করে হোললি। বলে যতক্ষণ না সীতা দেবী যতক্ষণ না, দ্রৌপদী যতক্ষণ না 2 হাত তুলে কৃষ্ণকে সমর্পণ করেছিলেন তার বস্ত্রহরণের সময়, ততক্ষণ কিন্তু বস্ত্র হরণও হয়নি, বস্ত্র যোগানো দেয়নি। সাবমিট ইউরসেলফ কমপ্লিট, পুরো হাত তুলে that we want this thing desperately, এবং ঈশ্বর সাড়া দেবেন। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজয়, পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 439তম 439th এপিসোড, 439তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি। রাখি, তোমাকে যারা চেনে, যারা চেনে ডায়েটিশিয়ান হিসেবেই চেনে। আমি বিশ্বাস করি, মনে করি যে ফ্যামিলি যদি ঠিক থাকে, মানে ফ্যামিলি লাইফ যদি ঠিক থাকে, তাহলে পার্সোনাল লাইফ ঠিক থাকে, প্রফেশনাল লাইফও অনেক ভালো হওয়ার চান্স। যদিও এখানে অনেকজন 400-র উপর অতিথি এসছেন, কয়েকজন কিন্তু দেওয়ার এক্সেপশন যাদের হয়তো পার্সোনাল লাইফ অতটা ভালো নয় কিন্তু প্রফেশনালি খুব সাকসেসফুল। তা আমার তোমার কাছে প্রশ্ন, তুমি যদি নিজের লাইফ সম্বন্ধে, মানে নিজের পার্সোনাল লাইফ সম্বন্ধে একটু শেয়ার করো, ইট উইল হেল্প টু ক্রিয়েট আ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। তো মানে মা বাবা, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, সো দ্য ডিয়ার অ্যান্ড দ্য ডিয়ার ওয়ান্স। আমার মানে বাবার বাড়িতে আছে মা, বাবা, আমার দাদা বৌদি, তাদের একটা পুচকু, এবং যিনি আজ আমার সাথে নেই, আমার দিদা। মানে আমি যখন এই যোগা শুরু করি তখন আমার 3-3.5 বছর বয়স। মানে সেদিন থেকে আমি যখন প্রথম কম্পিটিশনে গিয়ে একটা প্রাইজ পেয়েছিলাম, আমার মনে আছে আমি সেখানে 5th হয়েছিলাম, 96-97 এরকম কথা বলছি। তো সেই প্রাইজ, ওই সার্টিফিকেটটা এখন আমার বাড়িতে আটকানো আছে, ইয়েলো হয়ে এসেছে পুরো, বাট স্টিল মানে ওইগুলো কিন্তু আমার করা আমার দিদার হাত ধরে। মানে দিদা আমাকে প্রত্যেকটা জায়গাতে নিয়ে যেতেন। এবং আপনি যে একটু আগে ওই সংকট মোচনের কথা বলছিলেন না, মানে আমার দিদাও ঠিক আগে কথা বলতেন কোনো কিছু কম্পিটিশনে, মানে প্রথম ন্যাশনাল আমার ওঠার আগে, স্টেজে ওঠার আগে, তখন তো এত মোবাইলের যুগ নেই, ল্যান্ড ফোনে ফোন করেছি দিদাকে, খুব ভয় লাগছে। মানে ইনফ্যাক্ট তখন আমার বাড়িতে ল্যান্ড ফোনও নেই, আমার পাশে মাসির বাড়ি, সেখানে ফোন হতো আর কি। যে সেই জায়গাতে দিদাও আমাকে একটাই কথা বলতেন, মহাবীরকে ডাকো, মহাবীর সব ঠিক করে দেবে। তো সেই জায়গাটা থেকে মানে আজকে দিদার কথা বলছি, মানে প্রথম কিন্তু দিদা। এবং এখনো এরকম হয়, আমার যেই ম্যাগাজিনগুলো, মা ওই বাড়িতে দিদার যে ফটো আছে, প্রত্যেকটা পেপার ম্যাগাজিন যেটা দিয়ে আমার আর্টিকেল বেরোয়, আমি গিয়ে দেখি সেই পেজটা খুলে দিদার ফটোর সামনে রাখা আছে, মানে সেটাও ওখানে এখনো মেনটেন হয়। এবং ভেরি টাচিং। ওখানে আরো যে আছে আমার পেট জুলি, ডগ লাভার আমি ভীষণভাবে। তো জুলির আমার ঠিক বিয়ের 1 সপ্তাহ পরে চলে যায় জুলি, মানে ও ঠিক আমি নেই এই ধাক্কাটাও মেনে নিতে পারেনি। এবং মানে আমি ওকে দেখতেও পাইনি, তখন আমি বাইরে, সন্দাকফু, ফোনে নেটওয়ার্ক নেই, এবং আমার বাড়িতে আমার বাবা তখন আমাকে জানায়ও নি যে জুলি চলে গেছে, কারণ জানতো যেভাবেই হোক আমি ফিরে আসবো। তো আমি এখানে ফিরে জানতে পারি। এবং আমার ইন লজ হাউসে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড, ওখানেও একটা পেট ডগ
মন, মানে সেও ঠিক প্রচন্ড ফেরোশিয়াস। বাবা কি করতেন? বাবা ছিলেন একজন প্রাইভেট এমপ্লয়ি, আচ্ছা, হি ইজ আ চিফ কেমিস্ট। মানে সেইখান থেকেই আমার এই কেমিস্ট্রির ইন্টারেস্টটা শুরু। মানে বাবা এসে এই বলতো এই মলিটা দিয়ে দে, এই ভ্যানাডিয়ামটা করে দেই ফোনে, মানে সেই ছোটবেলা থেকে শুনে শুনে মানে ইন্টারেস্টটা শুরু। তো সেই জায়গা থেকে Husband কি করে? হাজবেন্ড আইটি প্রফেশনাল আচ্ছা। ভীষণ ভাবে। তো তারপরে কি হলো, এই যে আমার এই এগোনোটাতে বাবা ভীষণ রকম সাপোর্টিভ বললেন। একটা। এবং এখন যেটা আমি পাচ্ছি আমার বাড়িতে, মানে ইন লজ হাউসে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, মানে সেই অভাবটা তো আমাকে বুঝতেই দেন না। এবং আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি তুমি ঠিক বাবার জায়গাটা নিয়ে নিয়েছো। excellent. মানে এতটা সাপোর্ট আমি ওর থেকে পাই। মানে আমার প্রেসক্রিপশন পার্ট কি হবে সেটা ও পুরো টেমপ্লেট বানিয়ে দেয়। আমার কোথাও ইম্পর্টেন্ট পিপিটি প্রেজেন্টেশন আছে, আমার হাজবেন্ড সেটাকে একদম, ও যেহেতু আইটি প্রফেশনাল তো ওদের He's much more ভীষণ conversant. রকম এই ব্যাপারে হ্যাবিচুয়েটেড, তো ও সেগুলোকে পুরো অ্যানিমেশন Very দিয়ে good. পুরো ক্রিয়েট করে দেয়। মানে ও আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে মানে সবচেয়ে বড় একটা সাপোর্ট। আমি দর্শকদের বলা হয়নি, অনেকক্ষণ ধরে দেখছি যে রাখির হাতে শাখা আর পলা আজকাল দেখা যায় না। এটা কিন্তু শোয়ের জন্য পড়েছে না? আমার ভীষণ ভালো লাগে পড়তে, মানে সব সময় আমার হাতে থাকে। মানে আমি লাস্ট যখন শাখা পলা এবং নোয়া বাঁধানো, আমার ভীষণ ভালো লাগে পড়তে, ভীষণ। মানে আমার মনে আছে আমি যখন লাস্ট ওই একটা জায়গাতে পারফর্ম করেছিলাম, একটা টিভি চ্যানেলেরই থেরাপিউটিক অ্যাসপেক্টে, তো ওরা আমাকে বলেছিল যে এটা কি কোনোভাবে খোলা সম্ভব, কারণ এটা তো একটু এদিক ওদিক হচ্ছে। তো তাদেরকে আমি বলেছিলাম যে আমি এটা কখনোই হাত থেকে খুলি না, তো আজকেও আমি খুলবো না, আপনাকে এভাবেই শুট করতে হবে। কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কখনো এমআরআই করতে হলে তো খুলতেই হবে। খুলতে হবে, বাট না ওরা অবশ্য এও করে দেয়, ব্যান্ড লাগিয়ে আমি ব্যান্ড না, দেখেছি দেখেছি, হসপিটালে হ্যাঁ, করে দেয়। তো আমাকে হসপিটালেও বলে তোকে যখন ওটিতে ঢোকাবো তখন সেটা আপনারা বুঝবেন, কিছু একটা করে দেবেন। কোনো হবিজ পারসিউ করো, এটা যতই কাজ এনজয় করো, আমরা যা কাজই করি সব কাজের স্ট্রেস থাকে, চিন্তা থাকে, যতই সাপোর্ট পাই যা পাই। আর আমি বলি যে হবিজ, আমি বলি না, বিশ্বাস করি না সব এত লোকের সাথে, হবিজ আমাদের মি টাইম দেয়, মানে আমি স্ট্রেস ফ্রি হওয়ার কোনো হবি। তোমার হবিজ কি? প্রথম হচ্ছে পেটগুলোর সাথে তো পেটগুলো, ভীষণ এটা তো রকম শুনেই একটা মনে হচ্ছে। টাইম কাটে, এবং গার্ডেনিং। মানে আমার এই বাড়িতেও প্রচুর গাছ ছিল, এবং আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মাও ভীষণ মানে গার্ডেনিং আর কি করেন। তো প্রচুর গাছ বাড়িতে, সেই মানে আজকেও ছুটির দিন সকালবেলা একটু মাটি কুচিয়ে সার দিয়ে, মানে গার্ডেনিংটা ভীষণ পছন্দের একটা কাজ। এবং আমি নাচ করতে খুব ভালোবাসি। আচ্ছা, নাচো? প্রফেশনালি আমি কখনো নাচ শিখিনি, আচ্ছা। কিন্তু মানে আমি বেঙ্গল লেভেলের একটা কম্পিটিশনেও স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম। মানে আমার নাচ করতে ভীষণ ভালো লাগে। তো এগুলোই চলে আর কি সব নিয়ে। যোগা, নাচ, ডায়েট। হ্যাঁ, তো যোগাটা কখন শুরু করেছিলেন? যোগাটা শুরু করেছিলাম তখন আমার 3 বছর বয়স। তোমার যোগা তখন একদম থেকে। প্রথম থেকে, একদম এবং তুমি প্রথম থেকে। যোগাতেই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছো। হ্যাঁ। এবং আমরা ছিলাম মানে আর্টিস্টিক যোগা। তখন যোগা শুরুতে শুধু আসন, তারপরে তো ব্যাপারটা একটুখানি মডিফিকেশন, একটু ইন্টারেস্টিং করতে হবে। তো শুরু হলো মিউজিক্যাল যোগা, আর্টিস্টিক যোগা। তো আমি এবং একজন পেয়ার থাকে, ওটা রিদমিক যোগা একটা ইভেন্ট থাকে, তো ওইখানে ছিলাম আমরা প্রথম বেঙ্গলের গোল্ড মেডেলিস্ট, আমি এবং আমার যে পেয়ার ছিল তোমার। হ্যাঁ, বলো। এশিয়ান ছিল, যেখানে সেখানেও তাই এশিয়ান থেকে প্রথম মানে বেঙ্গলের কোনো পেয়ার মেডেল পাচ্ছে সেটা আমরাই ছিলাম তখন। আর তুমি যেটা যখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলে, তোমরা কি কোনো মেডেল টেডেল পেয়েছিলে? হ্যাঁ, আমরা তা মানে ইন্ডিয়া উইনারই হয়েছিল সেবার ওখানে। আমরা প্রথম থেকে আমি দেখলাম যে রাখি কিন্তু যে একদম কাজ করেছে, যে রাখি আমার শো অনেকদিন ধরে ফলো করে, এবং আমার কাছে বলেছিল যে আসবে, সো ইট ওয়াজ নট ওয়ার্কিং আউট। তারপর সেদিনকে রাখি একটা লেখা বেরোয় একটা খবরের কাগজে, এবং সেই লেখাটা আমি পড়ি, আমি খবরের কাগজ থেকে পড়ি। কোন কাগজে বেরিয়েছিল? প্রতিদিনে বেরিয়েছিল। প্রতিদিন আমরা রাখি না, প্রতিদিন পড়ি, কিন্তু ওর লেখাটা আমি ফেসবুকে যেটা পোস্ট করি সেটা থেকে পড়েছিলাম। আই থট ইটস হাই টাইম দ্যাট ইজ কল হার, এবং তাই জন্য আজকে ওকে বলা। তো দেখছেন সবাই নিশ্চয়ই আপনার লেখার রাখির ফেসবুকে গেলে ওর নাম্বার সব পেয়ে যাবেন, কিংবা পিং করবেন মেসেঞ্জারে, শি উইল গিভ ইট। অ্যান্ড ক্লিনিক্যাল ডায়েট্রিশিয়ান, যে 10 বছর নাড়াতে প্রাইভেট জায়গায় ভালো লোক ছাড়া রাখে না। আমি তো প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কাজ না জানলে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি রাখা যায় না। সুতরাং আই ক্যান গ্যারান্টি দ্যাট শি উইল গিভ এ গুড জব। একদম শেষের দিকে চলে এসেছি।
আমি এই যে প্রোগ্রামটা জয়ের পথের সঙ্গে সুজয় শুরু করে 2016 সালে 2 জুলাই, এবং আমার প্রথম ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, এবং সেই বছরই ব্যাংক হয়। এবং প্রথম প্রোগ্রাম থেকে আমি বলি যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে, আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তো তুমি তো মোটামুটি বাংলাতেই মানে জন্মগ্রহণ পেয়ে, এবং ওরকম মেয়ে খাচ্ছ, ইনফ্যাক্ট ইউর হাজবেন্ড ইজ অলসো ওয়েল প্লেসড, আমার বাবা আছে। তো তোমার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক মতো এগোচ্ছে? কিছুটা, কারণ আমরা এটা ভীষণ রকম ফেস করতাম যখন আমি কম্পিটিশন এর কথা বলছি। আমাদেরকে বাইরে বলা হতো দে আর দ্য বেস্ট বেঙ্গল, আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বলতো না, বেস্ট বেঙ্গল বলতো। কিন্তু সেই জায়গাতে যখন আমরা দেখছি আমাদের সাথে আরো অন্য স্টেটের যারা আছে, তারা তাদের ক্যারিয়ার গড়ার জন্য বা তাদের জব ওরিয়েন্টেড ব্যাপারে যতটা হেল্প পাচ্ছে, আমরা কিন্তু বিন্দু মাত্র না, কিচ্ছু পাইনি। এবং সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সিচুয়েশন কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে, বাট বাংলার মানুষকে না একটু বেশি বাংলাকে ভালোবাসতে হবে, যেটা আজকের আমি ভীষণ কম দেখতে পাই। মানে আজকের আমারও বহু জুনিয়র এরকম আছে, তারা বাংলাতে কথা বলতে বাংলা একটু ইতস্তত আমার ছেলের বাংলাটা ঠিক আসে না কেন? আমি বাংলাতে কথা বলতে ভীষণ ভালোবাসি, আমি বাংলা লিখতে ভীষণ ভালোবাসি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাকে কিন্তু একটু মন থেকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু বাংলা আমাদের অনেক কিছু দেবে। কারণ এখানে যা রিসোর্সেস আছে সারা পৃথিবীর কোথাও নেই, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। প্রত্যেক সপ্তাহে যা বলি, রাখি যা বললো তার সাথে মিলে যাচ্ছে যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না। সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, তারা হয়তো দে উইল লিড ইট, বাট সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি। রাখি, আমরা যখন জয়ের পথে সঙ্গে সঙ্গে অতিথি নির্বাচন করি, তার সাফল্যের নিরীক্ষা করি। ইনফ্যাক্ট তোমাকে বলার আগেও তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা সমস্ত করি, কারণ টিম জয়ের পথে সঙ্গে সঙ্গে তার সফলতাতেই সাফল্যের ডকুমেন্টেশন করে। এবং তুমি যদি আমার শোজগুলো দেখে দাও, প্রত্যেকটা শোতে 7 রুলস অফ সাকসেস আছে। এই 7 রুলস কিন্তু আমার করা না, এটা তো যারা সাকসেসফুল পিপল ইন্টারভিউজ কিংবা রুলস অফ সাকসেস থেকে নিয়ে করা, এবং কোনো দিনেরটা কপি পেস্ট, হয়তো কিছু কিছু পয়েন্ট সিমিলার থাকতে পারে, সেটা বাই কোইন্সিডেন্স, নট ইন্টেনশনালি। এতগুলো সপ্তাহ হয়েছে। আমার কাছে তোমার শেষ প্রশ্ন, you have been called as a successful individual because you are a successful individual, have attained some amount of success. এবং তুমি জানো আমি টেকনো ইন্ডিয়ার অনেক বছর ধরে রয়েছি, আমি তাছাড়াও দেশ বিদেশে কাজ করে এসেছি। হিউজ ফলোয়ার্স যারা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে চ্যানেলে করে, আমি অনেক রকমের কাজ করেছি, আমি সিরিয়াল করেছি, সিনেমা করেছি, গান করি, মোটিভেশন। তো আমার ভিউয়ার্সদের জন্য তোমার প্রশ্ন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, যার মধ্যে কিন্তু একটা বিরাট শতাংশ কিন্তু ইয়াং পপুলেশন। সো একদম ইয়াং পপুলেশনদের জন্য আমি একদম টেক হোম মেসেজ হিসেবে যদি বলি, দুটো জিনিস বলবো। বড়দের সম্মান করো, মানে তুমি যাদের থেকে শিখেছো তাদেরকে কোনোদিন ভুলে যেও না। অ্যান্ড সেকেন্ড, পড়াশোনা করো, শেখো, মানে সেটা তুমি তোমার বড়দের থেকে শিখতে পারো, ছোটদের থেকে শিখতে পারো, যে কোনো কারোর থেকে। এবং পড়াশোনা মানে এই দুটোর কিন্তু কোনো রকম বিকল্প হতে পারে না। এই দুটো জিনিস তুমি যদি তোমার হোল লাইফ করতে থাকো, তোমাকে ওপরে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং রাখি's মেসেজ ফর সাকসেস আর অ্যাডভাইস ওয়াজ ভেরি ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে রেসপেক্ট ফর আদার্স, বলেন হিউমিলিটি। 100তম এপিসোডে এসেছিলেন রঞ্জন চ্যাটার্জি, কি কম্পোনেন্ট অফ সাকসেস বলছে হিউমিলিটি। যত বড়ই তুমি স্টে হাম্বল, সে স্টিভ জবস বলেন স্টে ফোকাস, স্টে হাংরি, এটা হচ্ছে স্টে হাম্বল, স্টে ফোকাস। সুতরাং একটা হিউমিলিটি, আর একটা হচ্ছে পড়াশোনা। বলে যতদিন বাঁচি ততদিন শিখি, এই কথাটা আমি খুব ইউজ করি। তার কারণ হচ্ছে if you keep on learning, no one can make you unlearn. That will be a cumulative learning which will lead to success. চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়া পালা, ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলওয়েল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার সারা বছর দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে এক করে তুলেছে, এক মুখে মুখে চালানা। ধন্যবাদ সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টর্স রেজনোভে গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনিং দেয় সেই ডিজিটাল প্রমোশনিং ওরা করে দেয়। থ্যাঙ্কস, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। ধন্যবাদ দেব দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শোনেন
সেই গানটা ডাইরেক্ট এবং কম্পোজ করেছেন, অসম্ভব ভালো গান, 240তম এপিসোডে এসেছিলেন এবং গানটা যে গিয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, রাঘব এই গানটা অসম্ভব ভালো গিয়েছে, 315তম এপিসোড আসেও আমাদের এখানে। সো থ্যাঙ্কস টু বোথ অফ দেম। ধন্যবাদ ডিরেক্টর যে ট্রাস্টি অফ শেয়াব্রত স্কুল অফ নার্সিং যারা কিছুদিন হলেও আমাদের সাথে ছিলেন, অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল দ্য পিপল এবং আপনাদের দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে কখনো আমার অফিসে এসে, কখনো রাস্তায় ঘাটে দেখে, কখনো মেসেঞ্জারে, কখনো হোয়াটসঅ্যাপে ভালো ভালো মেসেজ দিয়ে আমাকে ইন্সপায়ার করেন অ্যান্ড কিপ অন মোটিভেট অ্যান্ড কিপ অন পুশিং মি ফর টেকিং দিস প্রোগ্রাম ফরওয়ার্ড। ভালো থাকবেন, ভালো রাখবেন। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো এক মোটিভেশনাল শায়রি, বলতে ভালো লাগে হিন্দিতে, কিপ অন সেইং উইক আফটার উইক, ভীষণ ভালো লাগে আজকেরটা। And I keep on believing that. दोस्त मायूस मत होना इस जिंदगी से, दोस्त मायूस मत होना इस जिंदगी से, किसी भी वक्त तेरा नाम बन सकता है, किसी भी वक्त तेरा नाम बन सकता है। अगर दिल में हो आग और हौसले हो बुलंद, अगर दिल में हो आग और हौसले हो बुलंद, तो अखबार बेचने वाला भी कलाम मीन्स अब्दुल कलाम बन सकता है। अकबर बेचने वाला भी अब्दुल कलाम बन सकता है। अगर दिल में हो आग और हौसले हो बुलंद, तो अकबर बेचने वाला अब्दुल कलाम भी कलाम बन सकता है। नमस्कार, फिर আসবো পরের সপ্তাহে বিকেল 5:30টায়। জয়ের পথে